বাংলাদেশের স্বাস্থ্য খাত বলতেই আমরা ঘুরে ফিরে চিকিৎসকদের কথাই বলি বা শুনি, কিন্তু এর সঙ্গে আরও অনেকেই কাজ করেন। বায়োকেমিস্টদের ভূমিকা অনেক বেশি থাকলেও আমরা আসলে তাদের কথা তেমন একটা শুনি না, বা নার্স বা টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট। আমরা মনেও করে থাকি যে সব কিছু মনে হয় চিকিৎসকরাই করছেন, কিন্তু কাদের রোল কীরকম, কাদের ভূমিকা কত বেশি, সবাই মিলেই যে একটি স্বাস্থ্য খাত, সেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের বিষয় দিয়েছি আরোগ্য নিকেতনের স্বাস্থ্য খাতে বায়োকেমিস্টদের ভূমিকা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, উপাচার্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট, গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন। সঙ্গে আরও আছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিরেক্টর ল্যাবরেটরি প্রাভা হেলথ, এবং একই সঙ্গে আহ্বায়ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট। সঙ্গে আরও আছেন আমাদের সুপরিচিত মুখ উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সঙ্গে শিক্ষার্থী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই অধ্যাপক হোসেন উদ্দিন শেখর আপনার কাছে জানতে চাই, আমরা জানি আসলে বায়োকেমিস্ট কারা, কিন্তু স্বাস্থ্য খাতে বায়োকেমিস্টদের রোলটা কত বেশি উজ্জ্বল, যদিও আমরা দেখতে কম পাই, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি স্বাস্থ্য খাত বলতে আমরা যেটা বুঝি, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এবং সেখানে অনেকেরই পার্টিসিপেশন থাকে এবং বায়োকেমিস্টদের ভূমিকা সেখানে অন্যতম। অ্যান্ড বিহাইন্ড দ্য সিন যারা কাজ করে তারা হচ্ছে বায়োকেমিস্ট। অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মূল পরীক্ষা যেগুলি হয়, ইমিউনোলজিক্যাল, ক্লিনিক্যাল, এগুলোর পিছনে কিন্তু বায়োকেমিস্টরাই দায়ী এবং তারাই এগুলা রোগ নির্ণয় একটা বিশেষ ভূমিকা রাখেন। যেহেতু তারা আগেই বলেছি যে বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করেন, তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের ভূমিকা যদি যথাযথ না হয় তাহলে কিন্তু রোগ নির্ণয় ডাক্তার সাহেবরা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে তাদেরকে তাদের যেই রোল সেটা কিন্তু প্লে করার সুযোগ দিতে হবে, যেটা আমাদের দেশে মারাত্মকভাবে উপেক্ষিত। আমরা এখানে রোগ এবং রোগ নির্ণয়কারী বলতে আমরা ডাক্তারকেই বুঝি, কিন্তু সেখানে কিন্তু অনেকেরই পার্টিসিপেশন আছে। একটু আগে যা বলেছি, ফার্মাসিস্টদের আছে, বায়োকেমিস্টদের আছে, মাইক্রোবায়োলজিস্টদের আছে, এবং বায়োকেমিস্টদের একটা বড় অংশ ডায়াগনস্টিক্স অ্যান্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে আমাদের দেশে। যদিও এর অনেক অ্যাপ্লিকেশন আছে বায়োকেমিস্ট্রির, তবে এটাও আমাদের দেশে একটা বড় দিক। এবং বিশ্বের সমস্ত দেশেই বায়োকেমিস্ট্রিরা, যারা ডায়াগনস্টিক এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট, তারা রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রাখেন। এবং আমাদের দেশে যেমন ধরেন এই যে প্যান্ডেমিকের সময় কোভিড-19-এ গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট্রি একটা বিশাল ভূমিকা রেখেছে। এবং আপনারা জানেন যে এই কোভিড-19-এ এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে RT-PCR ছিল একটা গোল্ড স্ট্যান্ডার্ডের। এটার মাধ্যমে কিন্তু এইটা শনাক্তকরণ করা হয়েছে এবং এর সিকোয়েন্সিংও আমরা ব্যক্তিগতভাবে করেছি BCSIR-এ। এখানে গ্র্যাজুয়েট বায়োকেমিস্টরা অনেক সংখ্যক বায়োকেমিস্টদেরকে ট্রেন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন পাঠিয়েছে এবং রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রেখেছে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আইন দিয়ে এদের যে ভূমিকা সেগুলিকে অনেক সংকুচিত করে আনার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। আমি স্যার সেই জায়গায় আসবো। মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে মেডিকেল বা বিভিন্ন হাসপাতালে আপনারা যে কাজ করছেন, মানে আপনারা সংখ্যায় কেমন, বা বাংলাদেশের যত ডায়াগনস্টিক সেন্টার সেই অনুযায়ী বায়োকেমিস্ট পর্যাপ্ত আছে কিনা, বা আপনাদেরকে যে স্যার সংকুচিত আস্তে আস্তে হচ্ছে আইনের দ্বারা বা বিধির দ্বারা, সেটি কিভাবে হচ্ছে একটু যদি ব্যাখ্যা করেন। আসলে আমরা যদি এখন বলি যে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার এক অদৃশ্য নায়ক হচ্ছে আমাদের এই বায়োকেমিস্টরা। আমরা নিভৃতে কাজ করে যাচ্ছি। আমাদের এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার। এবং সেখানে বিভিন্ন দিক, বিভিন্ন শাখা প্রশাখা এখন আছে। সেখানে গুরুত্বপূর্ণ একটা শাখা হচ্ছে বায়োকেমিস্ট্রি, ইমিউনোকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি। এবং এই তিনটা দিকে সর্বোচ্চ পরিমাণে টেস্টগুলো সংগঠিত হয় মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে। যদি 100 টেস্ট কোন ডায়াগনস্টিক সেন্টারে হয়, তো সেখানে 60 থেকে 70% টেস্টই হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি, ইমিউনোকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি। এবং এই তিনটা শাখায় আমাদের যারা বায়োকেমিস্ট আছে তারা নিরলসভাবে আজ থেকে 50 বছর থেকে বাংলাদেশে কাজ করে আসছেন। এবং এরা মূলত হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এখান থেকে যারা গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট মানে BSc এবং MSc করে যারা বের হয়েছেন,
এবং যারা মেডিকেল সেক্টরটাকে বেছে নিয়েছেন তারাই এই সেক্টরে কাজ করছেন এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং তাদের যে সিলেবাস যে 4 বছর কারিকুলাম তার প্রেক্ষিতে কিন্তু এখানে বড় ধরনের একটা অবদান রাখার সুযোগ আছে এবং সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে আমরা যদি ধরি যে শুধু রেজিস্টার্ড ডায়াগনস্টিক সেন্টার আছে 10,000-এর উপরে এবং 5,000 হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছেন এবং সরকারিভাবেও কিন্তু প্রায় 5,000-এর উপরে ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল আছে। তো এই পরিমাণ যদি আমরা নির্ধারণ করি, যদি একজন করেও বায়োকেমিস্ট একটা প্রতিষ্ঠানে রাখতে হয়, সেক্ষেত্রে আনুমানিক আমাদের 20,000 ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রায় 20,000 বায়োকেমিস্ট প্রয়োজন পড়বে। আছেন কত? এবং আছি আমরা সর্বসাকুল্যে 1,000 খানেক বায়োকেমিস্ট কাজ করছে, কিন্তু এই বায়োকেমিস্টরা কাজ করছে মূলত যেগুলো আমরা আধুনিক এবং বড় ডায়াগনস্টিক বলে থাকি বা হসপিটাল বলে থাকি, তাদের সেখানেই কিন্তু এরা কাজ করছে। সরকারিতেও সংখ্যা তো খুবই কম। সরকারি সংখ্যা খুবই কম, সর্বসাকুল্যে 10 জনও আমরা খুঁজে পাবো না। এবং পূর্বে এই সেক্টরে আমাদের নিয়োগ ছিল সরকারিভাবে, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এখানে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এই সুযোগটা। ফলে বড় ধরনের একটা বায়োকেমিস্টদের যে সংকট, সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে আসবো, উমামা ফাতেমা, আপনার কাছে জানবো যে আপনিও তো বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট, এই যে নিয়োগ বন্ধ হয়ে যাওয়া বা বেসরকারিতেও না থাকা, আপনাদের মধ্যেও যারা পাশ করছেন বা পড়ছেন এক ধরনের অনীহা তৈরি হয়েছে কিনা যে আমরা আসলে পাশ করলে অন্তত এই মেডিকেল ল্যাবের দিকে যাব না? মানে এটি ওভারঅল বাংলাদেশের ছাত্রদের কি অবস্থা আপনার সাবজেক্টের? আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এখন টিভিকে। আমাদের বাংলাদেশে ইভেন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছি, তখনও কিন্তু আমাদের পরিপূর্ণ একটা ধারণা নেই যে আসলে এই সাবজেক্টটাতে কী পড়ায়। তো সারা বাংলাদেশেই বলা যায় বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা তেমন একটা প্রচলিত না। প্রচলিত থাকারও আসলে কোনো খুব প্রয়োজন আছে এটা না, কিন্তু যারা আসলে এই সেক্টরটা নিয়ে কাজ করে, যাদের ডিল করতে হয়, তাদের যদি একটা পূর্ণাঙ্গ জ্ঞান থাকে তাহলে কিন্তু এখানে ডিলিংসটা বা কমিউনিকেশনটা ইজি হয়ে যায়। কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের যারা নীতি নির্ধারকরা থাকে তারাও কিন্তু বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে প্রপারলি জানেন না, যেটা একটা ভুক্তভোগী হতে হয় আমাদেরকে। এখন আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন আমি বিভিন্ন সময় কিন্তু আলাপ আলোচনা করার সময় বলেছি যে বাংলাদেশে যেহেতু একটা নতুন বাংলাদেশ এসেছে, এ সময় কিন্তু আমাদের একটা প্রাইমারি ইনভেস্টমেন্ট ফিল্ড হতে পারে আসলে রিসার্চ সেক্টর, বিশেষ করে স্টেম রিসার্চের কথা আমরা বলেছি। এখন কিন্তু আপনারা যদি বাংলাদেশের রিসার্চের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখেন, সরকারের একদমই বলতে গেলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এক্ষেত্রে করে না। আবার আরেকটা হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টর যেটা, এটা অনেক বেশি আসলে ডাক্তার নির্ভর। এখন আমরা যদি একটা হসপিটালে যাই, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কি দেখতাম যে একজন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, সে অনুযায়ী আমরা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছি, কিন্তু বিহাইন্ড দ্য সিন বিষয়গুলো কিন্তু আমাদের কখনোই মাথায় আসেনি। কিন্তু আমরা যদি এভাবে দেখি, আরো ব্রডলি দেখি, একটা হসপিটালে যখন আমি যাই তখন কিন্তু একজন রিসেপশনিস্টের কাছ থেকে আমি একটা টিকিট নিচ্ছি, এরপর একজন ডাক্তারের কাছে যাচ্ছি, সে আমাকে কিছু টেস্ট লিখে দিচ্ছে, সেই টেস্টের বেসিসে আমি একটা ল্যাবরেটরিতে গিয়ে আমার টেস্টগুলো করাচ্ছি, এরপর টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার আমাকে একটা মেডিসিন লিখে দিচ্ছে। মেডিসিন লিখে দেওয়ার পরে যদি আমার ভর্তি হইতে হয় তাহলে নার্স থাকে, মিডওয়াইফ থাকে, যারা আমাদের ট্রিটমেন্টগুলো করে। তার মানে মাল্টিপল পিপল কিন্তু এখানে, মাল্টিপল মানুষ কিন্তু এখানে যুক্ত হতে হয়, এবং এটারই কিন্তু একটা বড় সেক্টর বলা যায়। একটা হচ্ছে ঔষধের অংশটা, আরেকটা হচ্ছে আপনার ডায়াগনস্টিক্সের অংশটা। এখন বাংলাদেশে তো বিশেষ করে কোভিডকালীন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের ডায়াগনস্টিক সেক্টরটা আসলে কি ভয়াবহ দুর্দশা, এবং অনেক মেডিকেল বাংলাদেশে 53% মানুষ বাইরে যাওয়ার মূল কারণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এটা একটা বড় কারণ হচ্ছে যখনই আপনি টেস্ট করতে যাচ্ছেন, এটা স্যাররা খুব ভালো বলতে পারবেন, যখনই টেস্ট করতে যাচ্ছেন যে কোনো টেস্টে একটা পরিবেশ লাগে, একটা প্রপার এনভায়রনমেন্ট লাগে, যেখানে সবথেকে ভালো আর অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাওয়া যায়। বাংলাদেশে ওই এনভায়রনমেন্টটা আসলে রক্ষা করা হয় না, যার কারণে যখনই টেস্ট করা হয় তখনই দেখা যায় একটা ফলস রেজাল্ট থেকে আসতে পারে, কন্টামিনেশন থাকতে পারে। আমার আপনার কাছে যেটা জানার প্রশ্ন যে ছাত্রদের মধ্যে
মানে এই হাসপাতালগুলোতে বা ল্যাবগুলোতে আসার একটা অনীহা তৈরি হয়েছে কিনা এটা বর্তমান তো একটা বাস্তবতায়? বড়, হ্যাঁ এটা তো একটা বড় কারণ, যেহেতু আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু বায়োকেমিস্ট্রি বলি, তারা আসলে আন্দোলন না দেখলে তাদের মধ্যে আসলে কোনো ধরনের পরিবর্তন আসে না। আমরা তো গত 15 বছরে দেখেছি যে যদি কেউ আন্দোলন করে তাহলে তার দাবিটা হয়তো সামান্য শোনা হয়, পূরণ করা হয় কিনা সেটা বলা যায় না। কিন্তু সত্যি কথা বলতে সবাই তো আসলে আন্দোলন করবে না, বটে। সবাই তো আসলে মাঠে আসার লোক না। অনেক মানুষ আছে যারা হয়তো পলিসি মেকিং এ ভালো ইয়ে দিতে পারবে, সাহায্য করতে পারবে। এবং এটা তো রাষ্ট্র নির্ধারণ করবে যে কাকে কোথায় রাষ্ট্র কাজে নির্ধারণ লাগাতে করতে হবে। হবে যে কার প্লেসটা আসলে কোথায়। কিন্তু আমরা যদি রাষ্ট্রের একদমই নীতি নির্ধারণ পর্যায়গুলোতে দেখি তাহলে দেখা যায় সব থেকে ইনকম্পিটেবল মানুষগুলো কিন্তু একদমই স্বাস্থ্য খাতে কিন্তু নিয়োগ দেওয়া হয় বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়গুলোতে নিয়োগ দেওয়া হয়। তখন যখনই আমরা দেখা যাচ্ছে বায়োকেমিস্টদের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে বলতে যাচ্ছি, আমার কিন্তু একদম আগা টু গোড়া সবকিছু তাদেরকে বোঝাতে হয় যে আমার সাবজেক্টটা আসলে কি। কিন্তু আপনি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো একজন কর্মচারী হিসেবে আছেন বা মন্ত্রী হিসেবে আছেন, এটা তো আপনারই দায়িত্ব বটে, এই বটে। সাবজেক্টে কি জানা লাগবে, এই সেক্টরে কি জানা আমরা লাগবে সেই জায়গায় সেগুলো আসবো। clear আমাদের করা। সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, উপাচার্য প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, সারা পৃথিবীতে মেডিকেল ডায়াগনস্টিকে বা অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে বায়োকেমিস্টদের কিভাবে কাজে লাগানো হয় আর বাংলাদেশে আসলে কি করা হচ্ছে সেটি যদি আপনি আমাদের জানান। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আমাদের হচ্ছে বেসিক ডিপার্টমেন্ট। বাংলাদেশের যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে একটা শুরুতে বায়োকেমিস্ট্রি হিসাবেই শুরু হলেও পরবর্তীতে নামটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি হয়ে গেছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি দুটো জায়গা, মলিকুলার বায়োলজিস্ট হিসাবে আবার হচ্ছে অন্যদিকে বায়োকেমিস্ট হিসাবেও আমাদের গ্র্যাজুয়েটদের কাজ করার সুযোগ আছে, কর্মক্ষেত্র আছে। আমি প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি তাকাই, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেখানে হচ্ছে যে বায়োকেমিস্টরা কিভাবে কাজ করেন। আমাদের এটা অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অনেকগুলো অনেক ডাইভার্সিটি আছে। বায়োকেমিস্ট্রি আসলে লাইফের কেমিস্ট্রি, এটা প্ল্যান্ট লাইফ আছে, মাইক্রোবায়াল লাইফ আছে, অ্যানিম্যাল লাইফ আছে তার কেমিস্ট্রি নিয়ে। এখানে আজকে যে স্বাস্থ্য সংস্কার নিয়ে যেহেতু চিন্তাটা, সেইখানে বায়োকেমিস্টরা কিভাবে কাজ করছেন আমি সে বিষয়ে বলবো। বাংলাদেশ আজকে ধরেন 53 বছর, আমরা 54 বছর আমরা পা দিয়েছি। এখন হচ্ছে যে এর আগে থেকেই বাংলাদেশের প্রথম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সনে প্রতিষ্ঠিত হয় এবং এটি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এই দিয়ে যাত্রা শুরু এবং তখন থেকেই আমরা যদি চিন্তা করি কেমিস্ট, ক্লিনিক্যাল কেমিস্ট, পরবর্তীতে হচ্ছে বায়োকেমিস্ট। বায়োকেমিস্টরা স্বাস্থ্য সেবা খাতে এবং স্বাস্থ্য শিক্ষা উভয় জায়গাতেই কিন্তু তারা ভালোভাবে কাজ করতেন। স্বাস্থ্য সেবা খাতের দিকটা হচ্ছে যে আমাদের যে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, হাসপাতালে হচ্ছে যে রোগীদের সেবায় হচ্ছে যে একটা হার্ট হচ্ছে তার ল্যাবরেটরিতে যারা কাজ করেন সেখানে বায়োকেমিস্টরা একটা গুরুত্বপূর্ণ এন্টিটি। স্যার, আপনার কাছে আসবো। অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, আপনার কাছে জানতে চাই যে এই যে বিরাট ভলিউমের সরকারি হাসপাতালগুলোতে এবং মেডিকেল সেক্টরে যে একেবারে খুবই ন্যূনতম সংখ্যায় কাজ করছে বায়োকেমিস্টরা, যেই জায়গাগুলোতে বা যেই সেন্টারগুলোতে বা যে ল্যাবে বায়োকেমিস্ট নেই সেটার মান সম্পর্কে আমি একটু ধোঁয়াশার ভিতরে থাকতে পারি কিনা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। যদি বায়োকেমিস্ট ছাড়া একটি ল্যাবকে আমরা চিন্তা করি, মানে সেটি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কেমন হতে পারে, বা একজন ডাক্তারের কাছেও যদি সেই পরীক্ষাটি দেওয়া হয় তিনিও এটির ওপরে কতটা বিশ্বাস অর্জন করতে পারে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কতটুকু, এটা তো একটা ল্যাবরেটরি প্রসিডিউরের মাধ্যমে শেষ হয়, তো সেই স্কিলনেস যারা আছে সে এটা সুসম্পন্ন করতে পারবে, এটাই স্বাভাবিক। এবং যেহেতু আমাদের এই বায়োকেমিস্টরা 4 বছরের অনার্স, 1 বছরের কিংবা 2 বছরের মাস্টার্স করে এখানে ঢুকে পড়ানো হয় অনার্স মাস্টার্সে, ওভাবে তারা ইকুইপ না। সো যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে বায়োকেমিস্ট নাই কিন্তু সেখানে বায়োকেমিস্টদের ভূমিকায় টেকনোলজিস্ট অন্যরা আছেন,
সেখানে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েই থাকে। নট নেসেসারিলি যে এটা সবসময় তারা ভুল করবে তা নয়, কিন্তু যেটা যার করা দরকার, বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় অনেক ডাক্তারি পাস না করেও সার্জারি করতেছে, সেখানেও কিন্তু অনেক সাকসেসফুল অপারেশন হয়, বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারি না এবং সেটাকে আমরা এনকারেজও করা কিন্তু আমি উচিত সাথে হবে একটু না। জানতে চাই যে বাংলাদেশের মানুষের একটা যেমন পরীক্ষার মান কেমন সেটি নিয়ে এক ধরনের কথা আছে যে আমি 3 জায়গায় গেলে 3 রকম টেস্ট পাচ্ছি আর কি, এই কারণে তখন বাধ্য হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। একই সাথে খরচের যে বিশাল পার্থক্য, মানে এক ল্যাব থেকে আরেক ল্যাবের পার্থক্য এবং ওভারঅলি যে খরচের যে একটা আকাশচুম্বী একটা ব্যাপার আছে, মানে আপনাদেরকে সিগনেটরি অথরিটি দেয়া হলে বা অন্যভাবে এম্পাওয়ার্ড করা হলে খরচটা কমার কোনো প্রসঙ্গ কি এখানে আছে আপনি মনে করেন? সিগনেটারি অথরিটি দিলে সবার আগে যেটা হয় যে সে সেটা ওন করে, একটা দায়বদ্ধতার জায়গা থেকে যায় সেখানে যখন সে সিগনেচার করে, যিনি, এবং সেটাই হওয়া উচিত। খরচের ব্যাপারটা অ্যাকচুয়ালি ভেরি করে ল্যাবরেটরি টু ল্যাবরেটরি। সেটা যদি একটা কমপ্লিট অটোমেটেড অ্যানালাইজার দিয়ে করে সেটার এক ধরনের খরচ হবে, যারা ম্যানুয়ালি করে সেটার আরেক ধরনের খরচ হবে, সেখানে ডাক্তারের কমিশনের ব্যাপার থাকে। দ্যার আর সো মেনি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস যেটা একটা ল্যাবরেটরি খরচের ব্যাপার। তো সেখানে আপনার এটা ভেরি করবেই, তবে একটা স্ট্যান্ডার্ড অবশ্যই আছে, যেটা বড় বড় ল্যাবরেটরিগুলিতে দেখবেন, যেগুলি আমাদের এখানে ইবনে সিনা, পপুলার কিংবা এই ধরনের, এগুলি কিন্তু সবগুলোরই মোটামুটি কাছাকাছি চার্জ নেয়। এবং এটার বড় কারণ হচ্ছে তারা অলমোস্ট মডার্ন ইকুইপমেন্টস যেগুলি আছে, অলমোস্ট অল ল্যাবরেটরিতে এই মডার্ন ইকুইপমেন্টসগুলি দিয়েই এক্সপেরিমেন্টগুলি কন্ডাক্ট করা হয় এবং সেগুলোর ক্ষয় খরচাও সবার জানা। মনে করেন যে একটি বড় ল্যাবে 100 জন জনবল ব্যবহার হয়েও যে খরচ হচ্ছে, আর একজন তো 3 জন ব্যবহার করে ওই কাছাকাছি খরচে নিচ্ছে, সেখানে তো মানেরও প্রশ্ন আছে, আবার খরচের প্রশ্ন তো দুটারই প্রশ্ন থেকে যায়। আমি নিশ্চয়ই। আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আমরা বারবারই বলছি যে বায়োকেমিস্টদের রোল আমরা আসলে দেখতে পাই না বা দেখানো হয় না, আমরা যেভাবে বলি না কেন। কতগুলো কাজ আপনারা আসলে করেন, মানে সব কিছুই যদি আমাদেরকে একটু বলেন, মানে বায়োকেমিস্টদের ল্যাবে আসলে কি কি কাজ? আপনি একটু আগে একটা প্রশ্ন করেছেন স্যারকে যে খরচটা কিভাবে নির্ধারিত হয় এবং কেন আমরা বিশ্বাস করি না। একটা ল্যাবের রিপোর্ট এক ধরনের হচ্ছে, দ্বিতীয় আর একটা ল্যাবে আরেক ধরনের, থার্ড আর একটা ল্যাবে যে আর এক ধরনের হচ্ছে। প্রধান কারণটা হচ্ছে যে প্রতিটা কাজের জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এবং এই স্ট্যান্ডার্ডটা যদি ফলো করতে হয় তাহলে সেখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে হচ্ছে শুধু মেশিন শুধু না, যে আমার অনেক দামি মেশিন আছে, আমার অটো অ্যানালাইজার আছে, কিন্তু আমার যে পিপল যারা এর পিছনে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যারা কাজ করছে, তারা যদি ট্রেন না হয়, তারা যদি এফিশিয়েন্ট না হয়, তারা যদি কোয়ালিফাইড না হয়, তাহলে আমার মেশিন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, আমি ঠিক রেজাল্টটাকে বের করে নিয়ে আসতে পারবো না। সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রোটোকল, মানে 3টা পিলারের উপরে কিন্তু একটা ল্যাবরেটরির সঠিক রোগ নির্ণয় বা আমরা টেস্টের যে রেজাল্টের কথা বলি সেটা কিন্তু ডিপেন্ড করছে। তার মধ্যে আছে একটা প্রোটোকল, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল বলতে মেডিকেল এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ISO 15189-কে গ্লোবালি এটাকে মেনে নেওয়া হয় এবং এই স্ট্যান্ডার্ডটা যখন আমরা ঠিকমতো ফলো করব এবং এই যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যে পিপল থাকবে এবং যে ইকুইপমেন্ট থাকবে, এইগুলো সঠিকভাবে যখন আমরা পালন করব, এদের নিয়ম কানুনগুলো যখন আমরা আয়ত্ত করব এবং এইভাবে ওই ধারাবাহিকভাবে ওদের নিয়ম অনুযায়ী যখন আমরা একটা টেস্ট রিপোর্ট রিলিজ করব, তখন সেটার উপরে আমার কিন্তু কোনো ধরনের সন্দেহ থাকার কথা না। কিন্তু এখন এই যে কাজগুলোর মধ্যে একটা প্রধান একটা নিয়ামক হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যে মানকে কিভাবে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, মানটাকে কিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, যে একটা সঠিক রিপোর্ট বের হবে যেটা দেখে আমার চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা দিবেন। তো এই জন্য কিন্তু আসলে পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশে একটা স্ট্যান্ডার্ড বলা হয় যে অ্যাক্রিডিটেশন। যদি একটা অ্যাক্রিডিটেড ল্যাব থেকে আমি যদি টেস্ট করি, সেই টেস্ট শুধু দেশের মধ্যে না, দেশের অন্য অ্যাক্রিডিটেড ল্যাবের সাথে না, পৃথিবীর যে কোনো দেশের ল্যাবের টেস্টের সাথে তার মিল থাকবে। আচ্ছা, আপনার কাছে আসবো। ওমামা ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত ত্যাগ, এত হাজার প্রাণের বিনিময়ে নতুন করে একটি বাংলাদেশকে পাওয়া, আমরা অনেককেই দেখেছি, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এত আন্দোলনকে উৎসাহিত করা হয়নি,
কিন্তু সেটিরই একটি সমস্যার মধ্যে তো আপনারাও এসে পড়েছেন আপনাদের সাবজেক্টের পক্ষ থেকে। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু তাদের আন্দোলনের ফসল ঘরে তুলে নিয়ে গেছে, সেটা ঈদের তাই মাদ্রাসার কথা বলি বা অন্যদের কথা বলি বা ডাক্তারদের বেতন বাড়ানোর কথা বলি, বায়োকেমিস্টদের ক্ষেত্রে মানে এটি কতদূর আগালো বা আপনারা কিছু করতে পারলেন কিনা বা সরকার আপনাদেরকে বুঝলো কিনা নতুনভাবে যে বোঝানোর চেষ্টা করছেন? এর মধ্যে আমি অ্যাজ এ স্টুডেন্ট এছাড়াও অন্যান্য যারা আছেন আমাদের শিক্ষক এবং বায়োকেমিস্ট্রির সাথে রিলেটেড যারা আছেন তারা কিন্তু চেষ্টা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এখানে স্বাস্থ্য সচিবের সাথে কথা বলা, স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলা এবং তাদেরকে এই সাবজেক্টটার আসলে গুরুত্বটুকু উপলব্ধি করানোর, যেটা গত 15 বছরে হয়েছে। এখানে পুরো স্বাস্থ্য খাতটাই কিন্তু ভয়াবহ ডাক্তার নির্ভর হয়ে উঠেছিল এবং আপনারা করোনার সময় কিন্তু আমরা এটার একটা ফলাফল দেখতে পেরেছি কিভাবে শুধুমাত্র ডাক্তার নির্ভর একটা স্বাস্থ্য খাত গড়ে ওঠার কারণে আমাদের মানে কোভিড যখন শুরু হয় তখন কিন্তু বোঝা যায় যে আমাদের ল্যাবরেটরি সিস্টেমটা আসলে কি ভয়াবহ জঘন্য অবস্থা। এখনও কিন্তু বাংলাদেশে ডেঙ্গু মহামারী হচ্ছে প্রত্যেক বছর এবং সেইটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু সরকারের প্রপার কোনো পরিকল্পনা নেই। কিন্তু এগুলো তো আসলে একটা পাবলিক হেলথ কনসার্ন এবং যখনই আমি এই বিষয়গুলো অ্যাড্রেস করতে যাব তখন এই যত অংশীদার আছে সবাইকে কিন্তু আমার আসলে গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনি জানেন যে এখনো বাংলাদেশের ফার্মাসিস্টদেরকে এই যে অন্তর্বিভাগে একজন বা বহির্বিভাগে একজন যে নিয়োগের কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এটা বায়োকেমিস্টদের ক্ষেত্রে একই পরিস্থিতি, যেটা 1996 এর পরে হচ্ছে কোনো সরকারি হাসপাতালে কোনো ধরনের বায়োকেমিস্ট নিয়োগ হয়নি। তো এই যে পুরোপুরি স্বাস্থ্য খাতটাকে কমপ্লিটলি একটা ডাক্তার নির্ভরভাবে গড়ে তোলা হয়েছে, এটা তো আসলে সরকারের কি বলে তদারকির বিষয় ছিল। কিন্তু আপনারা যে এই যে বন্ধ হলো বা ঢুকতে পারছেন না মানে বা ফার্মাসি যাদের কথা বলি, এটা কি আসলে ডাক্তাররা এরকম করেছে না সিস্টেম এরকম করেছে? মানে এটা কেন বলা হলো? যায় ধরেন এক স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাত এটা কিন্তু অনেক গভীর জ্ঞানের একটা বিষয়। একই সাথে সেখানে প্রশাসনিক দক্ষতার প্রয়োজন হয়, একই সাথে এই খাতটা নিয়ে একটা প্রপার জ্ঞান থাকার দরকার হয়। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা বেশিরভাগ সময় যেটা দেখি বিশেষ করে প্রশাসনিক ক্যাডারদের যে প্রত্যেক জায়গায় একটা দখলদারিত্ব থাকে এবং দিন শেষে আমি আমার সাবজেক্টে যত দখল থাকুক না কেন আমাকে কিন্তু একজন প্রশাসনিক ক্যাডারকে গিয়ে বুঝাতে হচ্ছে যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন বা যিনি হচ্ছে মন্ত্রী হিসেবে আছেন, যেটা গত টার্মে যিনি ছিলেন নাসিম সে কিন্তু আসলে স্বাস্থ্য খাতে তার কোনো ধরনের স্পেশালিটি ছিল না এবং সেটার ফলাফল কিন্তু করোনার সময় আমাদেরকে ভোগ করতে হয়েছে। এবং এই যে যিনি এই মন্ত্রণালয়টার দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশে, উনি কিন্তু এই সাবজেক্টটা নিয়ে প্রপার কোনো আইডিয়া রাখেন না বা স্বাস্থ্য খাত নিয়ে যিনি প্রপার আইডিয়া রাখেন না। তো তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমলারা এসে বা বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ এসে যদি ভূগোল বুঝায় তারা কিন্তু সেই অনুযায়ী এখন যিনি আছেন বা বিশেষ সহকারীর কথাও যদি বলি, অধ্যাপক সাইদুর রহমান সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওনার তো এগুলো বুঝার কথা বা উনি তো বুঝেন বা ওনার সঙ্গে আপনারা অ্যাপ্রোচ করে কি আমাদের এর মধ্যে কথা হয়েছিল। ধরেন আমরা যখন স্বাস্থ্য সচিবের সাথে কথা বলেছিলাম তখন আমাদের পক্ষ থেকে একটা প্রপার ডকুমেন্টের সহকারে তাদেরকে আমরা একটা তথ্য উপস্থাপন করি যে কিভাবে আসলে এখানে বায়োকেমিস্টদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন বিষয়টা আসলে আমি মনে করি যে একই সাথে বার্গেনিং এর বিষয়, কিন্তু সরকার যদি হচ্ছে এখানে একই ধরনের বায়াসনেস শুধুমাত্র হচ্ছে ডাক্তার কেন্দ্রিক করে রাখার দিকে তারা মনোযোগ দেয় তাহলে আসলে সবারই তো আসলে দেশের মাঠে নামার মতো পরিস্থিতি হতে পারে। আমি নিজে যেহেতু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছি এবং আমাদের সবারই একটা প্রধান কনসার্ন যাতে আমরা গভর্নমেন্টটাকে কোনোভাবে আনস্টেবল না করে তুলি। তো আমাদের সেই জায়গা থেকে সেই দায়বদ্ধতা থেকে দুই দিকেই ভাবতে হচ্ছে। তো সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোনোভাবেই হোক আমরা যাতে সরকারেরকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব, কিন্তু সরকারকে কোনো ধরনের ভয়াবহ চাপের মুখে ফেলে না। তো কিন্তু সরকার যদি হচ্ছে এই ব্যাপারে সাপোর্টিভ না থাকে তাহলে আমাদের যারা বায়োকেমিস্ট্রি স্টুডেন্টরা আছে, আমাদের যারা অ্যালুমনাইরা আছে, তাদের সকলকেই তো আসলে মাঠে নেমে আসা। আমি আপনার কাছে আসবো অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য খাতে চিকিৎসা শিক্ষা গবেষণার মানোন্নয়নে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের অন্তর্ভুক্তিকরণ কেন জরুরি বা অন্তর্ভুক্তির অবস্থায় এখন কোন অবস্থায় আসলে আমরা আছি? আমাদের যে মেডিকেল এডুকেশনে দিকে যদি আমরা তাকাই সেখানে দেখবেন যে আমাদের চিকিৎসকদের হচ্ছে যে বায়োকেমিস্ট্রি পড়তে হয়, ইমিউনোলজি পড়তে হয়, আরও কিছু বেসিক সাবজেক্ট তাদেরকে পড়তে হয়। তো একটা সময় ছিল মেডিকেল কলেজগুলোতে
এই প্রাণ রসায়ন বিষয়ে শিক্ষাদান করতেন প্রাণ রসায়নবিদগণই। এটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট বলতে পারেন, বায়োকেমিস্ট বলতে পারেন, আহ, একই কথা। তো হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমরা যারা 4 বছর প্লাস 1 বছর 5 বছর একটা ব্রড একটা ডিসিপ্লিন বায়োকেমিস্ট্রি, যেটা মানুষের লাইফের সমস্ত দিক কভার করে, ডিফারেন্ট লাইফ ফর্ম সম্পর্কে শিক্ষা দেয়। আমাদের যে আমরা যে অসুস্থ হই, নানান ধরনের রোগে আক্রান্ত হই, সেখানে মাইক্রোবসের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের যে আশপাশে আদার যে অ্যানিমালস আছে তাদের সাথে সম্পর্ক আছে। তো এই যে ডিজিজ যে হয়, ডিজিজ প্রসেস বোঝার জন্য বায়োকেমিস্ট্রির যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজগুলোতে বায়োকেমিস্ট্রি যারা পড়াবেন তারা যদি বায়োকেমিস্ট হন, বায়োকেমিস্ট্রিতে অনার্স গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং আরও হায়ার ডিগ্রি, যাদের এমফিল ডিগ্রি থাকবে, যাদের পিএইচডি ডিগ্রি, পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকবে মেডিকেল সায়েন্সে বা ক্লিনিক্যাল সায়েন্সে, তারা যেভাবে ওই বিষয়গুলো পাঠদান করতে পারবেন, সেটি কিন্তু অন্যদের পক্ষে সেটি সম্ভব নয়। কোনো মানে দ্বন্দ্ব বা কিছু একটা আছে কিনা ভেতরে ভেতরে? আমি মনে করি যে স্বাস্থ্য শিক্ষা খাতের আধুনিকায়ন, স্বাস্থ্য শিক্ষা খাতের মানোন্নয়নে মেডিকেল কলেজগুলো বা আদার এই ধরনের হেলথ সায়েন্স যেখানে আছে, সেখানে হচ্ছে যে বায়োকেমিস্টগণ যদি ওই বিষয়গুলো পাঠদান করেন, তাহলে ইন্টারাকশন হয়, কোঅর্ডিনেশন হয়, আলটিমেটলি এই দেশের মানুষ এবং এই দেশ জনগণ উপকৃত হবে। কিন্তু আপনারা কতটা ফিল করছেন, বা এই যে আন্দোলন যেটি শুরু হয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশের কথা আমরা বলছি, মানে এখানে আর কিভাবে এগুলো সমাধান করা যায় বলে আপনি মনে করেন? সেই পলিসি কি হতে পারে? আপনি দেখেন যে 5ই আগস্ট যে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, এই ঐতিহাসিক পরিবর্তনের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষায় এবং স্বাস্থ্য সেবা খাতে আমরা বায়োকেমিস্টরা যে সমস্ত জায়গাতে কন্ট্রিবিউট করতে পারবো, সেই জায়গাগুলো আসলে উন্মুক্ত করে দেওয়া উচিত। আপনি জানেন যে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, যেহেতু পলিসি বিষয়ে বলতে বলেছেন। জি। স্বাস্থ্য সংস্কার আপনারা জানেন যে গত 6 বছর ধরে যে প্রণীত যে একটা নীতিমালা আমাদের দৃষ্টিতে এসেছে, আসার পরপরই আমরা দেখেছি 9 ধারায় যে 4 উপধারা, সেখানে আমরা লক্ষ্য করলাম যে ল্যাবরেটরিতে রিপোর্ট সই করার ক্ষেত্রে, স্বাক্ষরের ক্ষেত্রে, মানে সিগনেটরি অথরিটি বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকগণ হবেন। জি। তো আমাদের কথা হচ্ছে, আমরা যারা 50-60 বছর ধরে আমাদের বায়োকেমিস্টরা যারা এই মানে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রটাকে সমৃদ্ধ করেছে, জি। আধুনিকায়ন করেছে। আপনি এখন জানেন যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, বারডেম হাসপাতাল বলেন, আইসিডিআরবি বলেন, প্রাইভেট আরো যতগুলো আছে, সমস্ত জায়গাতে সব কিন্তু অটোমেটেড হয়ে গেছে, অত্যাধুনিক যন্ত্রপাতি, সেখানে কোয়ালিটি কন্ট্রোল, সেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং সেখানে ক্যালিব্রেশন, ইন্টারপ্রিটেশন। একজন বায়োকেমিস্ট যেভাবে কাজটা করতে পারবেন, যেভাবে বুঝবেন একটা ফলাফল, সেটি কিন্তু অন্যদের পক্ষে সেভাবে বোঝা কঠিন। এগুলো মেনটেন করা, কিউসি করা, কিউএ করা, সকল স্তরের জনগণকে স্বাস্থ্য সেবা দিতে চাই, সঠিক রিপোর্টটা দিতে চাই, বায়োকেমিস্টদের এখানে বিকল্প নেই ল্যাবরেটরিতে। এবং এই যে সিগনেটরি অথরিটি যে বিষয়টা আছে, আমরা অনুরোধ করব এটাকে রেস্ট্রিক্ট না করা, সমন্বয় করা। সমন্বয়ের মধ্যে দিয়ে চিকিৎসকদের পাশাপাশি, মানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ল্যাবরেটরিতে বায়োকেমিস্টরা আরো আগে থেকেই কাজ করে আসছেন, তাদের ক্ষেত্রগুলোতে তাদেরকে স্বীকৃতি দেওয়া, এটা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জি স্যার। স্যার, এবং আপনাকে আমি তো দুটা বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরোগ্য নিকেতন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, আপনার কাছে জানতে চাই যে মানে আলোচনাতে আমরা যতটুকু বুঝলাম যে সরকারিতে 10 জন কাজ করছে বা বেসরকারিতেও সেই সংখ্যাটি খুব বেশি নয়।
আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আরেকটি বিষয় দেখি যে একই ডায়াগনস্টিক সেন্টারের যে অনেকগুলো শাখা আছে, যেটি রাজশাহীতে আছে বা পঞ্চগড়ে আছে বা অন্যান্য জেলাতে আছে, আবার ঢাকাতেও আছে, ঢাকার সাথেও মানের এক ধরনের পার্থক্য হয়। তার মানে হচ্ছে যে বায়োকেমিস্ট যদি একটি ভালো ল্যাব, পপুলারে যদি আমি বলি, সেটি যদি ঢাকায় থাকেন, আর যদি একই শাখায়, পপুলারের আরেকটি শাখায় যদি বায়োকেমিস্ট না থাকেন, সেখানেও কি কিছুটা হেরফের হয় কিনা, বা আমরা আসলে অনেক সময় সেকেন্ড ওপিনিয়নের জন্য ঢাকাতে অনেক সময় পাঠিয়ে থাকি একই ল্যাবে, মানে একই হাসপাতালের ল্যাবে, এটি আসলে কেন হয়? যে অ্যাকচুয়ালি আমাদের তো একটা অ্যাক্রিডিটেশন দরকার। যদি অ্যাক্রিডেটেড ল্যাব হয় সবখানেই কিন্তু আপনি একই রকম ফলাফল পাবেন, বটেই। এবং সেখানে যদি ট্রেইনড মানুষ থাকে তাহলে কিন্তু ফলাফল আসা একই রকম আসা উচিত। সেখানে রিয়েজেন্টের ভেরিয়েশনের জন্য কিছুটা হয়তো হেরফের হতে পারে, হ্যান্ড টু হ্যান্ড একটু হয়, কিন্তু ইফ ইট ইজ অ্যান অ্যাক্রিডেটেড ল্যাবরেটরি অ্যান্ড ম্যান পাওয়ার যদি ট্রেইনড আপ হয় সেখানে তো সবই তাহলে থাকবে, সবই সেটা একই কিন্তু রকম হবে, এবং সেটা আপনি ইন্টারন্যাশনালিও আপনি সেই রেজাল্টটা প্রডিউস করতে পারবেন। বাংলাদেশ থেকে যে একটা বিশাল সংখ্যক পেশেন্ট ইন্ডিয়াতে চলে যায়, সেটা কিন্তু এই যে রোগ নির্ণয় হয় না প্রপারলি, সেটা একটা বড় কারণ। এখানে এক এক ল্যাবরেটরিতে, আর বিশেষত ঢাকায় যেটা সুবিধা আছে, পেরিফেরিতে সেই সুবিধাটুকু একেবারেই নেই, যার ফলে সবাই হুমড়ি খেয়ে ঢাকাতে আসে, এবং মানে একবার রিচেক করার জন্য তার আবার আশা লাগে ঢাকায়, আশায় লাগে, কিংবা ঢাকার বাইরে চলে যায়। এখন ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, ব্যাংকক কিংবা ওদিকে চলে যাচ্ছে মানুষ, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে লজ্জাজনক করে বলা হচ্ছে যে আপনাদের জন্য আবার চীনে 2টি হাসপাতালকে, মানে এটা তো আমাদের জন্য খুব অত্যন্ত অসম্মানজনক। দুঃখজনক যে আমরা এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারিনি, এবং সেটাকে করতে গেলে এখন যে সংস্কার হচ্ছে এর মাধ্যমে, এই যে কারণে আমরা আজকে এখানে এসেছি, আমরা একটা সেক্টরকে নিয়ে এসেছি যে বায়োকেমিস্ট্রি এখানে উপেক্ষিত। অ্যাকচুয়ালি এটা একটা মাল্টিডিসিপ্লিনারি স্পেস, এখানে সবারই ভূমিকা আছে, তবে আমাদের ভূমিকা যেহেতু উপেক্ষিত হচ্ছে এই কতগুলি ধারার মাধ্যমে, পার্টিকুলারলি 2024-এর স্বাস্থ্য সুরক্ষা নীতির যেই ধারা এখনও আইনে পরিণত হয় নাই, সেখানে কিন্তু এটাকে 9-4 উপধারাকে সংশোধনের একটা স্কোপ আছে। আমরা সেটার কথাই বলতে এসেছি এখানে, যেন সেটা সংশোধনের মাধ্যমে বায়োকেমিস্টদের অধিকারটা সংরক্ষিত হয়। আমি উমামা ফাতেমা আপনার কাছে একটু জানতে চাই যে যেখানে সংবিধানের ধারা উপধারাও চেঞ্জ করার জন্য আপনারা আসলে সোচ্চার হয়েছেন, বা এটি অনেকটা আলোচনা গড়াচ্ছে, এটি কি সেই জায়গাতে আসলে অনেক কঠিন কিনা, বা এই ধারাটি চেঞ্জ করার জন্য আসলে মানে কত পথ আপনাদের আসলে হাঁটতে হবে? এখানে যেটা আমরা শুরুতে আলাপ করছিলাম যে বায়োকেমিস্ট্রির, ধরেন আপনি সংবিধানের বিষয়টা তো আসলে ওয়াইডলি নোন, সবাই কিন্তু এটা নিয়ে ডিবেট করছে এখন। সংবিধানের বিষয় নিয়ে কিন্তু মানে পাড়ার একদম চায়ের দোকান থেকে শুরু করে সবাই কিন্তু টুকটাক কথা বলে, টুকটাক জানতে চায়, বুঝতে চায়। কিন্তু আমাদের এবং বাংলাদেশের তো একটা প্রধানতম সমস্যা হচ্ছে এখানে আলোচনা বা চর্চা না হলে কোনো সমস্যার সমাধান হতে চায় না, যার কারণে দেখা যায় যে কেউ একটা রিয়েল প্রবলেম নিয়েও যদি হচ্ছে সরকারের কাছে হাজির হয়, সরকারের নানান পক্ষকে কিন্তু এটা বোঝাতে হয়, যেটা একটা বড় ধরনের টাস্ক হয়ে দাঁড়ায়। এখন আমরা যারা বর্তমানে বায়োকেমিস্ট্রি স্টুডেন্টরা এবং অ্যালুমনাইরা আছি, তারা অন্তত চেষ্টা করছি যে যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই সরকার অনেক জায়গাতেই সকল পক্ষের কথা কিন্তু কোনো আশার বিষয় আছে কিনা, মানে বোঝানোর চেষ্টা করেছেন, অনেকে কি বুঝতে পারছে বা সাড়া পাচ্ছেন? এখনো পর্যন্ত খুব ভালো সাড়া পাওয়া গেছে এটা বলার আসলে সুযোগ নেই সত্যি বলতে। এটার একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রচন্ড পরিমাণে ডাক্তার ওরিয়েন্টেড। এখন আপনি যেটা আপনাদের সমস্যাটা ডাক্তাররা বুঝে কিনা? ডাক্তাররা বোঝে, এখন ডাক্তাররা তো তার জায়গাটাকে আসলে ছাড়তে চাইবে না। বিষয়টা আসলে আমি যেটা এখানে করতে যাচ্ছি, এখানে সাথে কোনো সেক্টরের সাথে কোনো সেক্টরের এখানে কিন্তু কনফ্লিক্ট নেই। কারণ আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চান, তাহলে প্রাথমিকভাবে যার যা জায়গা, মানে যার যা হক, সেটা কিন্তু তাকে ইনশিওর করতে হবে। এখানে নানান সময়ে যারা উপেক্ষিত হয়েছে সকল গোষ্ঠীকে আপনার সাথে আপনারা বসে হচ্ছে আপনারা সমাধান করার চেষ্টা করেন। আমাদের তো গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন আছেন, আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো আছে, আমাদের মাইক্রোবায়োলজিস্ট বলি, ফার্মাসিস্ট বলি, সকলেরই কিন্তু অ্যাসোসিয়েশন আছে। তারপর আমাদের ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো, এবং বাংলাদেশ বলি বা বিদেশে বলি, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অ্যালুমনাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সরকার যদি চায় সকলের পক্ষের সাথে কিন্তু বসতে পারে, তাহলে কিন্তু যাচাই বাছাই ভিত্তিতে কিন্তু তার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। কিন্তু প্রাথমিকভাবেই যদি এখানে ডোরটা ক্লোজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে আমাদের জন্য এটা অনেকখানি একটা কষ্টদায়ক হয় যে কেন একটা আন্দোলনের পরে, একটা অভ্যুত্থানের পরে সরকারের পক্ষ থেকে তো প্রাথমিক অ্যাপ্রোচটা হওয়া দরকার, কিন্তু আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা সাধারণ মানুষরা আছি, আমাদেরকেই কেন সরকারের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে? তো সেই জায়গা থেকে আমরা যেটা এক্সপেক্ট করব
যে এখানে আমাদের রাস্তায় নামার আগেই বরং মন্ত্রণালয়ের সমস্যার সাথে যখন সমাধান আমরা করা কথা হয়। বলবো, এখানে আমাদের শিক্ষকরা আছে, আমাদের অনেক গুণী ব্যক্তিবর্গ হচ্ছে বর্তমানে গভর্নমেন্টে আছে, তারা এই বিষয়গুলো বুঝে দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করবে, এটাই আমাদের পক্ষ থেকে একটা প্রধান কথা। ধন্যবাদ। মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে প্রাণ রসায়ন মানে বিশেষজ্ঞ বা যেভাবে বলি না কেন, আমাদের যদি আমরা অধ্যাপক লিয়াকত স্যারের কথা আসলে বলি, চিকিৎসকদের মধ্যে যারা এই ফিল্ডটা ভালো বোঝেন, তারা কি আপনাদের এই স্বীকৃতি নেওয়া বা এই বিষয়গুলোতে আসলে কতটা সাপোর্ট করেন বা তারা কতটুকু বুঝতে পারছেন? কারণ তারাও তো আপনাদের হয়ে কথা বলতে পারে, এই জায়গাতে গিয়ে সরকারকে বোঝাতে পারে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখন বর্তমানে আমরা বড় বড় প্রতিষ্ঠানে এবং বড় বড় মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমরা কিন্তু একসাথে কাজ করছি। মেডিকেল বায়োকেমিস্টরা এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়েই কিন্তু কাজ করছি, এবং আমাদের প্রয়োজনীয়তা তিনারা যে বুঝেন না এটা আমি বলবো না। আমাদের যে একটা কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু তারাও স্বীকার করেন। এখন আমি জানি না ওপেন আপনাদের সামনে কিভাবে বলবে, কিন্তু আমরা যখন কলিগ হিসেবে আমরা কাজ করি তখন ওনারা কিন্তু অনুধাবন করেন যে না, আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোতে আপনাদের অনেক কন্ট্রিবিউশন আছে এবং এটা দরকার আছে, যে পৃথিবীব্যাপী যেমন এনারা এই ফিল্ডটাকে সমৃদ্ধ করছে এবং বাংলাদেশেও আমরা সমৃদ্ধ করেছি। কারণ আমি প্রথমেই বলেছি যে এই ফিল্ডে কিন্তু আমরা নতুন না, আমরা প্রায় 50 বছর ধরে এই ফিল্ডটাকে তৈরি করছি। মানে এই ফিল্ডটা দিন দিন চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে আধুনিকায়িত হচ্ছে এবং এই আধুনিকায়নের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ওতপ্রোতভাবে, এবং এখানে যে আধুনিক আমাদের চিকিৎসার নির্ণয়ের যে ব্যবস্থাগুলো আছে এবং অনেক প্রযুক্তি আছে, এই যে প্রযুক্তিগুলোকে কাজে লাগানোর জন্য আমরা যদি এই শিক্ষিত এবং এই মেধাবী গোষ্ঠীটাকে মানে উপেক্ষা করি, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু আগামীর স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো না। আমাদেরকে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে এবং যাকে যেখানে আমাদের দরকার সেই জায়গাটা দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, যেহেতু আমাদের কনফ্লিক্টটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় ডাক্তারদের সাথে আসলে হয়ে গেছে, বাংলাদেশে আমরা সবসময় দেখি যে সব কিছু ডাক্তার ওরিয়েন্টেড, বা অনেক ক্ষেত্রে কি আপনার এমনও মনে হয় যে ডাক্তাররাও বায়োকেমিস্টদের প্রপার রোলটা আসলে জানেন না? আপনার অ্যাকচুয়ালি মেডিকেল বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট ডাক্তারদের আছে যেটা পড়ানো হয়, সেটা খুবই অপ্রতুল ল্যাবরেটরিতে কাজ করার সাপেক্ষে যদি বলি। সেক্ষেত্রে কিন্তু যেমন ডাক্তারি পড়তে গিয়ে, ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ম্যাথমেটিক্স পড়ে, হিস্ট্রি পড়ে, কেমিস্ট্রি পড়ে, পিওর কেমিস্ট্রি, ওখানে কিন্তু অনেক ডিপার্টমেন্টই আছে, সব ডিপার্টমেন্টই ধরেন বুয়েটে আছে, এবং মেডিকেল কলেজগুলিতে বায়োকেমিস্ট্রির জন্য একটা সাবজেক্ট আছে এবং অল্প ক্রেডিটের কিছু কোর্স তারা সেখানে পড়েন। সেটা কিন্তু 5 বছর ধরে বায়োকেমিস্ট্রি পড়েন না তারা একটা সময় নির্দিষ্ট একটা ইয়ারে কিছু সংখ্যক ক্রেডিট আর্ন করেন, সেটা তাদেরকে ওয়াকিফাল করার জন্য জাস্ট বার্ডস আই ভিউ, কিন্তু সেটা কিন্তু একটা সামগ্রিক, একটা কম্প্রিহেন্সিভ ভিউ দেয় না। সেক্ষেত্রে আপনার থরলি পড়তে হবে, এবং তাদেরকে পড়ানোর জন্য আমি মনে করি, যেমন বায়োকেমিস্টদেরকে ফিজিওলজি ডাক্তার সাহেবরা পড়িয়েছেন, এবং মেডিকেল কলেজে যদি বায়োকেমিস্ট্রিরা পড়ায় বায়োকেমিস্ট্রি, তাতে কিন্তু তারা আরও অধিকতর বেনিফিটেড হবেন বলে আমি মনে করি। যেমন বুয়েটে ম্যাথামেটিক্স, হিস্ট্রি, ইংলিশ, এগুলি সাবজেক্ট কিন্তু সাবজেক্ট স্পেসিফিক যারা অনার্স মাস্টার্স করা সেই শিক্ষকরাই পড়ান। তো এই ক্ষেত্রে কিন্তু এর ব্যত্যয় হয়। তো এই স্পেসটা দেওয়া হয় না, দেওয়া উচিত বলে মনে করি। উন্নত বিশ্বের সবখানে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ধরেন ভারত, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে একই ব্যবস্থা, তারা পার্টিসিপেট করে। সো একটা পার্টিসিপেটরি প্ল্যাটফর্ম যদি থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের মুশকিল হলো যে কোনো কিছুর জন্যই আপনাকে সংগ্রাম করতে হয়। কোনো কিছুই আপনি সংগ্রাম ছাড়া যুক্তির মাধ্যমে আনতে পারবেন না। বটে, সেই অবস্থান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি আসবো মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে খুবই ছোট করে জানতে চাই যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এই যে ল্যাবের যেই জায়গাতে মানে রিপোর্টে ডাক্তার আসলে সিগনেচার করছেন, মানে আপনারা যেরকম পুরো প্রক্রিয়াটার মধ্যে থাকেন, ডাক্তারের তো আসলে ব্যস্ততার জায়গাটা অন্য জায়গায়, তিনি রোগী দেখবেন বা আপনার রিপোর্টটাকে অ্যানালিসিস করবেন, কিন্তু রিপোর্ট তৈরি হওয়ার পেছনে আপনাদের পরিশ্রমের পার্সেন্টেজটা কত, আর ডাক্তার এখানে আসলে কতটুকু রোল প্লে করছেন? আসলে ডাক্তার বলতে আমাদের ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে যারা কাজ করে তাদেরকে আমরা বলে থাকি প্যাথোলজিস্ট।
মানে জেনারেল যে বিভিন্ন স্পেশালিটি আছে সেইগুলো না, যারা বিভিন্ন, যেমন আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে হেমাটোলজিস্ট কাজ করেন, যেখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে সেখানে মাইক্রোবায়োলজিস্ট কাজ করছেন, আবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, তারপর মলিকুলার বায়োলজি, এগুলোর জন্য স্পেশালিটি আলাদা আলাদা আছে, সেখানে কিন্তু তিনারা কাজ করছেন। কিন্তু আমাদের শুধু কাজ করার জায়গাটা হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, ইমিউনোকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এবং এই জায়গাগুলোতে সত্যিকার অর্থে যেই ধারাবাহিকভাবে যে প্রসেসের মধ্য দিয়ে একটা টেস্ট, একটা বায়োলজিক্যাল স্যাম্পল যেটা হিউম্যান বডি থেকে আমরা কালেক্ট করি, সেটাকে সম্পন্ন করতে পুরো প্রক্রিয়াটার মধ্যে থেকে যখন এটাকে কমপ্লিট করা হয় এবং সেখানে তার সিগনেটরি অথরিটিটা প্রয়োগ করে, তিনি এক কনফিডেন্ট হয়ে কিন্তু একটা রিপোর্টকে জেনারেট করতে পারছেন। কিন্তু যখন কেউ আংশিকভাবে ওখানে উপস্থিত থাকবে, তো সেই রিপোর্টটা আমি বলবো না কিভাবে অনেক ক্ষেত্রে কম্পেয়ার তো করা যাবে। থাকছেনও না, হয়তো জিজ্ঞেসই করছেন আপনাদের কাছেই যে কি অবস্থা বা ঠিকঠাক তো আছে ব্যাপারটা এইভাবেই, এই কালচারটা এইভাবে গড়ে উঠেছে বাংলাদেশে। আসলে এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে। আমি একদম শেষ প্রশ্ন ওমামা ফাতেমা আপনার কাছে করতে চাই যে ওই যে আমরা যে কথা বারবারই বলছি যে আমাদের আন্দোলনই আসলে সবশেষ সমাধান, কিন্তু আন্দোলন আর কত দূরই বা আসলে করা যাবে, বা আস্তে আস্তে দেশের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে সেখানে আসলে এই আন্দোলনটা আসলে কতটা আলো ছড়াতে পারবে, বা আলটিমেটলি আন্দোলনের দিকে যদি যেতে হয় সর্বোচ্চ আপনারা কত দূরই বা যাবেন, কতটুকু চিন্তা করছেন, বা ছাত্ররা কি এগুলোর সঙ্গে? আমরা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে ওগুলো নিয়ে কথা বলেছি। অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবাই কিন্তু এই বিষয় নিয়ে ওয়াকিবহল এবং কনসার্নড। কারণ বাংলাদেশে এই স্বাস্থ্য খাতের ক্ষেত্রে একটা ইনফিরিয়রিটি সুপিরিয়রিটির বিষয় আছে, মানে ডাক্তারদেরকে একটা সুপিরিয়র পজিশনে চিন্তা করা হয় যেহেতু তারা সরাসরি রোগীর সাথে ইন্টারঅ্যাক্ট করেন। আর বাকি যে অন্যান্য পেশাজীবীরা আছেন, ধরেন আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট ধরেন সেখানে, বা আপনি হচ্ছে বায়োকেমিস্টদের ধরেন, সবাইকেই কিন্তু একটা ইনফিরিয়র জব হিসেবে এখানে কনসিডার করা হচ্ছে। যখনই এই সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি প্রশ্নগুলো চলে আসে, তখন কিন্তু এখানে ইগোর একটা প্রশ্ন চলে আসে। তো আমরা কিন্তু সমাধানটা করতে চাই একটা সার্বিক জায়গা থেকে, যেহেতু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এখন ঢেলে সাজানোর একটা বড় ধরনের সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। আর এখন আমরা একটা ছোট বেবি স্টেপ নিলেও কিন্তু সেটা আজকে থেকে 20 বছর 25 বছর পরে একটা যুগান্তকারী সিদ্ধান্ততে পরিণত হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যারা বায়োকেমিস্ট্রি স্টুডেন্টরা আছি, আমাদের যারা শিক্ষকরা আছে, আমাদের যারা অ্যালুমনাইরা আছে, আমাদের কথা হচ্ছে আমরা গভর্নমেন্টকে একটা প্রেশারের মধ্যে রাখবো যাতে তারা এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে বাধ্য হয়। এবং সেই প্রেশারটা আমরা এই মুহূর্তে যাচ্ছি না যে মাঠের মধ্যে থেকে তৈরি করতে, বরং টেবিলে বসে যদি এখানে তাদের পক্ষে তার জন্য এটা বোধগম্য হতে পারে, তাহলে আমার মনে হয় না যে মাঠে যাওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে। এর বাইরে যদি গভর্নমেন্টের কোনো ইন্টেনশন থাকে যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তখন আমাদেরকে সেদিকে পুশ করবে, তাহলে তো আসলে আমাদের তখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা কি মাঠে মোবিলাইজড হব নাকি। কারণ যখনই আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যাব, তখন কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট নিজের বেনিফিটটা সেখানে অ্যাড্রেস করতে চাইবে। তো আমরাও চাই না যে এরকম কোনো একটা কনসেপ্ট যেগুলো আসলে সর্বজনের ভালোর জন্য আমরা পুশ করতে যাচ্ছি আমাদের হেলথ পলিসিতে, এরকম একটা বিষয়কে কোনোভাবে পলিটিসাইজ করা হোক। বরং আমরা সকলের স্বার্থেই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই স্বাস্থ্য ব্যবস্থাটার ঢেলে সাজানো, একই সাথে যারা এখানে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট্রি আছেন, আমাদের যারা শিক্ষার্থীরা আছেন, একই সাথে রিসার্চ সেক্টরে কিভাবে আসলে ল্যাবরেটরি রিসার্চ বলি বা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বাংলাদেশে কাজ করার সুযোগ আছে। তার একটা বড় কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি এবং বাংলাদেশে কিন্তু আপনার স্যাম্পল বেশি, মানে সব মোট কথা হচ্ছে যে কোনো রোগ জীবাণুর স্যাম্পল অনেক বেশি। তো এই জায়গায় কিন্তু কাজ করার সুযোগটা অনেক বেশি এবং এই বিষয়টা কিন্তু আমরা সরকারকে উপলব্ধি করানোর চেষ্টা করছি এবং আশা করি যে তারা এই জায়গাগুলো বুঝে আমাদের জন্য স্পেসটা ওপেন করবেন। দেখা যাচ্ছে সরকারি ল্যাবরেটরিগুলোতে 5 টাকা 10 টাকা আমরা ডেঙ্গু টেস্ট করতে পারছি, তখন দেখা যাচ্ছে আমাদের রিসার্চ সেক্টরে আমরা খুব কম টাকায় অনেক ভালো ইনপুট ভালো আউটপুট নিয়ে আসছি। তো এটা আসলে সকলেরই আসলে একটা বোধগম্যতার বিষয়। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের জন্য খুবই লজ্জার যে 53 বছরের বাংলাদেশে 53% মানুষ যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন, এর 53% মানুষ শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্য যাচ্ছেন। তার মানে হচ্ছে যে আমরা কতটা খারাপ অবস্থায় আছে। আমাদের পরীক্ষা নিরীক্ষা করছি, একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি বাংলাদেশের এই 10,000 ল্যাবের মধ্যে কতগুলো ল্যাবের পরীক্ষা নিরীক্ষাকে আপনি বিশ্বাস করেন, আমার মনে হয় যে তিনি 20টি ল্যাবের নাম একাধারে বলতে পারবেন না। এই যে অবিশ্বাস,
অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে সব খাতের মানুষকে ডাক্তার, নার্স বা এর বাইরে যারা আছে তাদের সবাইকে আমরা আসলে বঞ্চিত করে রেখেছি। সবাই মিলিয়ে যদি আমরা এই স্বাস্থ্য খাতে সবার রোলকে যদি উজ্জ্বল করে মেলে ধরতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ বদলে যাবে, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।